আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় কি নাম ব্যাপন, অভিস্রবণ ও প্রচ্ছেদন নিয়ে আলোচনা করব। কি বলছে আমাকে? আশা করি তোমরা আমার পয়েন্টারটা দেখতে পাচ্ছ। সো আসো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। সো প্রথমেই আমি রিডিং পড়ে অ্যাট ফার্স্ট চেষ্টা করব তোমাদের বইটাকে রিডিং পড়ে বই সম্পর্কে ধারণা ক্লিয়ার করার। দেন আমরা বইয়ের পাশাপাশি আরও কিছু এক্সট্রা কোয়েশনও সলভ করব। সো প্রথমে আসো কি বলছে দেখো, উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে। এই লাইনটার মানে কি? উদ্ভিদ কিসের সাহায্যে বলো তো? মূলের সাহায্যে। কি করে? মাটি থেকে কি গ্রহণ করে? পানি, এবং পানিতে দ্রবীভূত কি? পানিতে দ্রবীভূত কে? খনিজ লবণ। তাহলে বেসিক্যালি উদ্ভিদ কী কী নিল? একটা নিল হলো পানি, একটা নিল খনিজ লবণ। কি করে? শোষণ করে। কার সাহায্যে শোষণ করে? মূলের সাহায্যে শোষণ করে। কে করে? উদ্ভিদ করে। তাহলে উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে, এবং সেই পানি ও রস কাণ্ডের ভিতর দিয়ে পাতায় পৌঁছায়। কোথা থেকে? যেহেতু মূলটা, এটা যে একটা উদ্ভিদ হয়, উদ্ভিদের মূল তো এখানে, তাই না? এটা যদি একটা উদ্ভিদ হয় মনে করো, ওকে, মূলটা কি নিচে না? সো এই মূল থেকে পানিটা শোষণ করে কি এই যে কাণ্ডের মাধ্যমে পৌঁছাবে না তার সারা শরীরে বা পাতায়? আচ্ছা, কাণ্ডের ভিতর দিয়ে পাতায় পৌঁছায়। এখন আমাদের প্রশ্ন, এত জায়গা থাকতে বাবা পানি তুমি পাতায় কেন যাচ্ছ? পাতায় এমন কি স্পেশাল হয়, তাই কি না? আচ্ছা, আবার উদ্ভিদ দেহে শোষিত পানি উদ্ভিদ বাষ্পাকারে বের করে দেয়। আল্লাহ, এখনই না উদ্ভিদ পানি নিল নিচ থেকে, ও আবার এত মাতাব্বর এই পাতার মধ্যে আবার এত পানি হয়ে গেল যে পানি আবার বাষ্পাকারে বাইরে বের করে দিচ্ছে। উরি বাবা, তাই তো বিশাল ব্যাপার স্যাপার। কেন বিশাল ব্যাপার স্যাপার? মূলের সাহায্যে এত কষ্ট করিয়া পানি আর পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করলি মাটি থেকে। যখন তুই শোষণ করলি করে আবার কষ্ট করে এই কাণ্ড দিয়ে বেয়ে বেয়ে পাতায় নিয়ে গেলি, পাতাতেও নিয়ে গেলি বুঝলাম, কারণ ওখানে সালোক সংশ্লেষণ ঘটাবি। তো ঘটানোর পরে আবার তুই পানি কেন বের করে দিচ্ছিস? ঘটনা কি, তাই কি না? আসো আমরা দেখি। এরপর বলছে উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ। উদ্ভিদ কি গ্রহণ করে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এবং অক্সিজেন ত্যাগ, দেহে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ। ওই পানি ও দ্রবণ দেহের নানা অঙ্গে পরিবহন এবং দেহ থেকে পানি বাষ্পাকারে বের করে দেয়া। এগুলো ব্যাপন, অভিস্রবণ, শোষণ, পরিবহন ও প্রচ্ছেদনের মাধ্যমে ঘটে। তার মানে টোটাল প্রসেসটা কি? যদি আমি দুইটা স্পেশাল শব্দ বলি, একটার নাম হলো সালোক সংশ্লেষণ। খাতায় লিখ বাবা, তুই খাতায় লিখ। সালোক সংশ্লেষণ। কি নাম? সালোক সংশ্লেষণ। আগে গল্প শোন, পড়াশোনা পরে করিস। আরেকটার নাম হলো শ্বসন। কি নাম? শ্বসন। তো সালোক সংশ্লেষণে কি ঘটে? সালোক মানে হলো আলোক। সালোক মানে কি? আলোক সংশ্লেষণ আমরা বলি। আলোককে সংশ্লেষণ করে উদ্ভিদ, সংশ্লেষণ করে মানে এই যে আমাদের এই এই মহান গাছটা সংশ্লেষণ করে। করে কি করে? এই যে সূর্যের, এখানে আমার একটা সূর্য ছিল, যারা সূর্য আট করি, আয় দেখি একটু মজা করি। কোথায় সূর্যের রং কি হবে? হলুদ। মনে কর ইহা বড় একটা সূর্য, এই যে সূর্য এবার আলো দিবে, টিকিস টিকিস করে আলো দিবে, ঠিক আছে? এই যে আমাদের সূর্যের আলো এসে কোথায় পড়তেছে? পাতায় পড়তেছে। এখন পাতায় পড়ার পরে কি হলো? সূর্যের আলো। এবং বাতাসে আমার কি আছে? বাতাসে রয়েছে আমার কার্বন ডাই অক্সাইড। কে আছে রে? এই লেখা এমন করে কে? বাতাসে আছে কে? কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ গ্রহণ করে, আমরা সবাই জানি, ঠিক আছে? উদ্ভিদ কি করে? গ্রহণ করে। এবং পাতার মধ্যে কি আছে? ক্লোরোফিল আছে। পাতার মধ্যে কি আছে? ক্লোরো, এই যে ক্লোরোফিল। এটা কোথায় আছে? ক্লোরোফিল আছে ওর পাতায়। কোথায় থাকে আছে রে? পাতায় আছে। পাতায় কি আছে? ওর ক্লোরোফিল আছে। খুব ভালো কথা। এখন এই ক্লোরোফিল এইখানে কি ভূমিকা পালন করতেছে? সালোক সংশ্লেষণের ভূমিকা পালন করতেছে। একটা হলো আলো, একটা হলো কার্বন ডাই অক্সাইড, একটা হলো ক্লোরোফিল। এবং এই যে মাটি থেকে মূলডোমের সাহায্যে পানি শোষণ করছে। কি শোষণ করছে? পানি। আরেকটাকে পানি, অর্থাৎ H2O। হ্যাঁ, পানির সঙ্গে আমরা সবাই পড়ছি, তাই না? H2O মানে পানি। এই পানি, এই চারটা জিনিস একসাথে হয় কি করছে? পাতায় সালোক সংশ্লেষণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে। কি তৈরি করছে? খাদ্য। এবং তার সাথে কি তৈরি করছে? অক্সিজেন। এই খাদ্য সে নিজে খায়, আর বাকিটা এই যে আম ঝুলায় রাখে। আম হয়, তারপর কি জাম হয়, কলা, লিচু, যার যেটা গাছ যেটা ফল দেয়, ফলের মধ্যে কি হয়? খাবারগুলো সেভ হয়ে থাকে, তাই কি না? অতিরিক্ত খাদ্যাং মানে খাদ্য উপাদান।
আর অক্সিজেন কি করে, ছেড়ে দেয়। সেই অক্সিজেন কারা গ্রহণ করে, অক্সিজেন পরিবেশে মুক্ত হয়, পরবর্তীতে সেটা আমরা ইউজ করি। এখন প্রশ্ন, এখানে 3টা প্রশ্ন। এই পানিটা যে গেল, পানিটা মূল রুম থেকে পাতার বলতে কীভাবে গেল, কোশ্চেন বোঝো কে গেছে। যেহেতু আমি পানিটা নিছি, এই যে পানি H2O পানি, এই পানিটা মূল রুম থেকে পাতা পর্যন্ত তুমি বা আমি কেউ গিয়ে তো উবাই দিয়ে আসি না, উবাই দিয়ে আসছি না, আসি নাই। তাহলে এই পানিটা উদ্ভিদের পাতা গেলেও তো বুঝলাম গেছে, কিন্তু কিভাবে গেছে এটা আমার কোয়েশ্চেন, সেটা আমরা এই অধ্যায় শেষে বুঝবো। আবার আরেকটা ব্যাপার কি, সেটা হলো এই যে কার্বন ডাইঅক্সাইড পরিবেশের এত জায়গা থাকতে তুই পাতার মধ্যে কেন গেলি, তো গেলি কিভাবে গেলি। আবার পাতা থেকে যে অক্সিজেন উৎপন্ন হলো কেন, ওর উদ্ভিদের ডালপালা ছালবাকলে কি জায়গার অভাব, ও অক্সিজেন পরিবেশে কেন ছেড়ে দিল, আর ছেড়ে যখন দিল তো কিভাবে ছেড়ে দিল। এবং এই যে আলোটা যে পড়লো, আলোটা যে শোষণ করলো, এই আলোটা শোষণ করে পানিকে শোষণ করে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের যেই ভারসাম্য, সেটা কি আবার আরেকটা ব্যাপার। এই যে খাদ্য উৎপাদন করলে সারা শরীরে খাবার না হয়, শুধুমাত্র নির্দিষ্ট জায়গায় কেন খাবারগুলো ফুলে ফেপে উঠতেছে, কাহিনী কি। সো আমরা এই সমস্ত প্রক্রিয়া জানবো কোষের মাধ্যমে, এই অধ্যায়টার মাধ্যমে। আরেকটা ব্যাপার কি, এখানে নাম বলছে প্রস্বেদন। এই জিনিসটা কি সেটা আমাকে বুঝতে হবে। পরিবহন বলতে কি, আমার পানি, এই যে পানি উপর থেকে নিচ পর্যন্ত গেল বা নিচ থেকে উপর পর্যন্ত গেল এবং খাদ্য সারা শরীরে পরিবহন হলো, এটা কিভাবে পরিবহন হচ্ছে সেটাও আমাদেরকে বুঝতে হবে। তাহলে টোটাল অধ্যায়টা কাকে কেন্দ্র করে, বেসিক্যালি আমরা মনে করব কাকে কেন্দ্র করে, উদ্ভিদকে কেন্দ্র করে। এর নিচে বিশাল একটা আমি ছবি দেখতে পাচ্ছি, বুঝছেন। আসেন দেখি বিশাল একটা ছবিতে কি বলছে আমাকে। উপরের ছবি টবি আমার লেখা খারাপ, একটু বুঝিয়ে নিয়েন। হ্যাঁ, এই যে একটা বিশাল একটা পাতা দেখতে পাচ্ছি, এই যে পাতার এনে শিকড় মূল টুল, আমার আর তো খারাপ বুঝি নেন। এখানে বলছে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে। কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে, অভিস্রবণ প্রক্রিয়ায়। অভিস্রবণ প্রক্রিয়ায় কে, পুরা উদ্ভিদ পায় না কিন্তু, অভিস্রবণ প্রক্রিয়া শুধু এই মূলগুলা পাইলো। কারা পাইলো, এই মূলগুলা পানিটাকে পাইছে, এই যে মূল রোম দিয়ে এইখানে মনে করা আসছে, এই জায়গা পর্যন্ত পানি আছে। তা পানি এখানে আসছে ভালো কথা, উপরে কেমনে যাবি। এই যে মূল থেকে পাতার পানি ঊর্ধ্বগামী হয়, ঊর্ধ্বগামী হয় মানে উপরের দিকে ওঠে। কেন উপরের দিকে ওঠে, কারণ উপরের পাতারা বলতেছে পানি আসো পানি আসো পানি আসো। জি না, উপরের পাতারা স্পেশালি একটা চাপ প্রদান করতেছে, কি করতেছে, চাপ প্রদান করতেছে, যার ফলে এটা কি পানিটা ঊর্ধ্বমুখী গমন হচ্ছে। সেই চাপটা কি, প্রস্বেদনের কারণে পানি বাষ্পাকারে, হ্যাঁ, ব্যাপনের দ্বারা পাতা থেকে বাইরে নির্গত হয়ে যায়। এই পাতায় মনে কর আগে পানি ছিল, বাট এই পানিটা প্রস্বেদনের কারণে, একটু পরে আমরা শিখবো প্রস্বেদন কি, প্রস্বেদনের কারণে পাতা থেকে বের হয়ে গেছে। এই জায়গায় শূন্য স্থান হয়েছে, তো শূন্য স্থান হইলে এই শূন্য স্থানে একটা চাপ সৃষ্টি হয়েছে, ওকে বলা হচ্ছে ব্যাপন চাপ। কি বলা হয়, ব্যাপন চাপ। অথবা আরেকটা তোদের বই মনে হয় লেখা আছে প্রস্বেদন চাপ। কি নাম, প্রস্বেদন চাপ, প্রস্বেদন চাপ। এই চাপের কারণে পাতা বলতেছে পানি দাও পানি দাও পানি দাও। তো এই পানিগুলো টুকুস 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 করে এইখানে উঠে আসতেছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এখন কি হয়েছে, এই হলো ছবির মূল ব্যাপার। কি মূল ব্যাপার, পাতা থেকে প্রস্বেদনের মাধ্যমে যে পানিগুলো বের হয়ে গেছে, ওই বের হয়ে যাওয়ার কারণে পাতার ওখানে কি খালি জায়গা হয়েছে। যেহেতু পাতার ওখানে খালি জায়গা হয়েছে, তো এখন পাতা চিন্তা করতেছে আমার তো পানি দরকার, এই কাণ্ড, এই মূলরুম পানি দে তাড়াতাড়ি। সো ওই মুহূর্তে এই যে অভিস্রবণ প্রক্রিয়ায়, হ্যাঁ, অভিস্রবণ প্রক্রিয়ায় যে মাটিতে যে সূক্ষ্ম সূক্ষ্ম পানি আছে, সেই পানি এরা গ্রহণ করতেছে। গ্রহণ করে সেই পানি কাণ্ডের মাধ্যমে পাতায় পৌঁছে মানে পাতার মাথাকে সে ঠান্ডা রাখতেছে। পাতার মাথা কিন্তু গরম হয়ে গেছে, পানি দে তাড়াতাড়ি, আমার এখানে পানি নেই কেন, কারণ তার সালোক সংশ্লেষণ ঘটাইতে হবে, দিনের বেলা এই চাপ বেশি থাকে। বোঝা গেছে। সো এই হলো কি আমাদের ইন্ট্রো, এই পুরো অধ্যায়ের ইন্ট্রো, এই পুরো অধ্যায়ের টপিক। যাই হোক, আমরা সক্ষম হইলাম ইন্ট্রো কমপ্লিট করতে। এখন আমরা কোথায় চলিয়ে যাইব, এখন আমরা চলিয়ে যাইব পার্টগুলোতে। আসেন, প্রথমে কি বলছে, আচ্ছা নতুন টপিক, কি নাম রে, ব্যাপন, ব্যাপন বাপন। আচ্ছা দেখেন কি বলছে, আমরা জানি সব পদার্থই অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি, অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, তাই নাকি। হ্যাঁ, কি আছে এই ক্ষুদ্র ক্ষুদ্র কণার ভিতর, এই অণুগুলো সবসময় গতিশীল বা চলমান অবস্থায় থাকে। তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর চলন দ্রুত হয়। তরল ও গ্যাসের যে অণুগুলো আছে, দেখ কঠিন পদার্থেও অণু আছে, তরল পদার্থে অণু আছে, গ্যাসীয় পদার্থে অণু আছে, বাট গ্যাসীয় পদার্থ তাড়াতাড়ি ছড়ায় পড়ে, ঠিক আছে, ছড়িয়ে দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে অণুগুলো ছড়িয়ে পড়ে। আমি বুঝি নাই, মনে করো আমাদের এই যে বল্টু, উলি বাবা, ইয়া বড় একটা মানুষ বল্টু, বাবা বল্টুকে এগুলা কি করতেছি আমি।
যাই হোক, মিস্টার বল্টু, এখন বল্টু, এগুলো কি অ্যাড করলাম আমি, যাই হোক বুঝে নে, এটা হলো মিস্টার বল্টু। সো এই হলো আমাদের মিস্টার বল্টু। এখন এ হলো আমাদের মিস্টার বল্টু। এখন বল্টু কী করছে, আমাদের এখানে একটা আতর আতর নিয়ে আসছে, আসিয়া এই যে গায়ের এখানে মাখছে, এখানে মাখছে, এখানে মাখছে, মাখিয়া হঠাৎ করে আমার রুমে চলে আসছে। আমি তো দেখি কী রে, পচা দুর্গন্ধ মার্কা একটা আতর কিনছে, কি তার গন্ধ। বল্টু কিন্তু আমার নাকে এসে আতর ছোঁয়ায় নাই, ওর আতরের গন্ধ আমার নাকে চলে আসছে। এই যে ওর আতরের গন্ধ আমার নাকে চলে আসলো, এই যে আতরের আতরের কণাগুলো বা আতরের যে লিকুইডগুলো, সেগুলো বাতাসের সাথে মিশেছে। কার সাথে মিশছে? বাতাসের সাথে মিশছে। এবং বাতাসের মাধ্যমে সে কি হয়েছে, সে বাতাসের মাধ্যমে আমার কাছে ছড়িয়ে পড়ছে না? তো এই যে ছড়িয়ে পড়লো, আতরের ওই জায়গাটা কি ছিল, বেশি ঘনত্ব, তখন ওর কাছে বেশি ঘনত্বের ঘ্রাণ ছিল, আমার কাছে ধীরে 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 আমার নাকেও চলে আসছে। সো এইটাকে আমি কি বলতেছি, ব্যাপন প্রক্রিয়া। তার মানে কি, এখান থেকে আমরা লিখব যে তরল ও গ্যাসের ক্ষেত্রে অবশ্যই ব্যাপন হবে, তরল ও গ্যাসের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। তাহলে আমার ব্যাপন প্রক্রিয়া কার ক্ষেত্রে হবে, তরল ও গ্যাসের ক্ষেত্রে। আমি আবার বলি, ব্যাপন প্রক্রিয়া কার ক্ষেত্রে হবে, তরল ও গ্যাসের ক্ষেত্রে। অণুগুলোর চলন দ্রুত হয়, বা তরল ও গ্যাসের ক্ষেত্রে বেশি ঘনত্বের স্থান থেকে, কি বলবো, বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে অণুগুলো ছড়িয়ে পড়ার প্রবণতা বা প্রক্রিয়াকেই বলা হয় ব্যাপন। সংজ্ঞা আমি বলে দিলাম, শোনেন, তরল ও গ্যাসের অণুগুলোর ক্ষেত্রে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে অণুগুলো ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। খাতায় লিখ তাড়াতাড়ি। তাহলে আমি কি বললাম, তরল ও গ্যাসের ক্ষেত্রে, এখানে এখানে এদের মতো করে লিখছে, তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর চলন দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে। এ প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না অণুগুলোর ঘনত্ব দুই স্থানে কি হয়, সমান হয়। বোঝা গেছে? এখন চিন্তা করেন, এই হলো দুইটা বালতি, আর দুইটা বালতি না তো দুইটা ড্রাম, সমান সমান দুইটা ড্রাম। এখন এদের মাঝে আমি একটা পাইপ লাগাই দিছি, কি লাগাই দিছি, পাইপ। এখন এইখানে এই জায়গা পর্যন্ত পানি আছে, কোন জায়গা পর্যন্ত, এই জায়গা পর্যন্ত। আর এইখানে পানি আছে কোন জায়গা পর্যন্ত, দেখ এইখানে পানি আছে এই জায়গা পর্যন্ত। তাহলে এখানে বেশি উচ্চতার পানি, এখানে কম উচ্চতার পানি। এখন এই দুইটা জায়গায় পানি ততক্ষণ পর্যন্ত প্রবাহ চলবে, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না দুইটার উচ্চতা সমান হয়ে যায়। এই যে পাইপটা মনে কর, এর উচ্চতা আর এর উচ্চতা যতক্ষণ পর্যন্ত সমান হয় নাই, ততক্ষণ পর্যন্ত কি হবে, আমার এখান থেকে পানি এইখানে যাইতে থাকবে, তাই কি না? আমার ওখান থেকে পানি কি হবে, ওইখানে যাইতে থাকবে। তো এই যে পানি যাওয়ার যে ব্যাপারটা, এটা কেন যাচ্ছে, কারণ তার উচ্চতা হলো কি ভিন্ন। মানে পানি উঁচু থেকে নিচুতে যায়, এটা আমরাও জানি, মানে উঁচু জায়গা থেকে কোন দিকে, নিচু দিকে প্রবাহিত হয়। যতক্ষণ এদের উচ্চতা সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত পানির ফ্লো চলবে। ঠিক একইভাবে যতক্ষণ না ওই যে দুইটা জায়গার ঘনত্ব সমান হয়, মানে এই যে বল্টুর কাছে এবং এই যে মনে করে যে আমার নাকের কাছে, যতক্ষণ না পর্যন্ত কি হয়, এই দুই দিকের ঘনত্ব সমান হয়, ততক্ষণ পর্যন্ত কি হবে, ওর আতরের ঘ্রাণ বা আতরের গ্যাসীয় অণুগুলো আমার নাক পর্যন্ত আসবে, ছড়াবে এবং আমি বমি করে দেব। বুঝছেন? এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে দেখেন, এ প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না অণুগুলোর ঘনত্ব দুই স্থানে সমান হয়। কোন স্থানে সমান হয়, দুই স্থানে সমান হয়। অণুগুলোর এরূপ চলন প্রক্রিয়াকে ব্যাপন বলে, আমরা সবাই বুঝি আছি। তো ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপের সৃষ্টি হয়। এই জায়গাটা দাগা, ব্যাপনকারী পদার্থের অণু পরমাণু সমূহের গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপের সৃষ্টি হয়, যার প্রভাবে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানের দিকে অণুগুলো ছড়িয়ে পড়ে। এই চাপকে বলা হয় ব্যাপন চাপ। কি বলা হয়, ব্যাপন চাপ। তাহলে আবার পড়ি, এই যে ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপের সৃষ্টি হয়, যার প্রভাবে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে। এই প্রকার চাপকে ব্যাপন চাপ বলে। কোনো পদার্থের অণুর চাপ, কোনো পদার্থের অণুর ব্যাপন, কোনো পদার্থের অণুর কি ব্যাপন
ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত উক্ত পদার্থের অণুগুলোর ঘনত্ব সর্বত্র সমান। এ কথা অলরেডি আমরা বলে ফেলছি। সো অণুগুলোর ঘনত্ব সমান হওয়া মাত্রই ব্যাপন বন্ধ হইয়া যাবে। বোঝা গেছে? অণুগুলোর ঘনত্ব কি সমান হওয়া মাত্রই, পানির উচ্চতা সমান হওয়া মাত্রই আর এদের পানির কোনো ফ্লো থাকবে না। তাহলে পানির উচ্চতা যখনই সমান হয়ে যাবে পানির এখানে কোনো ফ্লো থাকবে না। ঠিক একইভাবে আমার অণুগুলোর ঘনত্ব যখন সমান হইয়া যাবে তখন কি হয়ে যাবে? ব্যাপন বন্ধ হইয়া যাইবে। বাট যতক্ষণ পানির উচ্চতার কম বেশি থাকিবে ততক্ষণ বেশি উচ্চতা থেকে পানি কম উচ্চতার দিকে দৌড়াইতে দৌড়াইতে যাইবে। ঠিক একইভাবে কি হবে? বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে কি হবে? আমার ব্যাপন প্রক্রিয়ায় অণুগুলো ছুটাছুটি করে চলিয়া যাইবে। বুঝিয়াছেন? আশা করি বুঝিয়াছেন। তো টুকুস টুকুস করে খাতায় তুলিয়া লন। আসেন এবার পরের বইয়ে যাই, পরের পৃষ্ঠায় যাই। এবার কিছু পরীক্ষা টরীক্ষা রয়েছে, আসল কাজ তো আমরা করেছি। এই ব্যাপনের গুরুত্বটা পড়া দরকার। আগে ব্যাপনের গুরুত্ব পড়ি। হ্যাঁ বাবারা শোনো, আগে আমরা ব্যাপনের গুরুত্ব পড়ি, তারপর আমরা পরীক্ষা টরীক্ষাগুলো দেখব। আসো পরীক্ষায় কি বলছে, ব্যাপনের গুরুত্ব কি বলছে দেখো। জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে। তাই বিভিন্ন কাজ ব্যাপন প্রক্রিয়ায় ঘটে। সেই জীবের মধ্যে কে কে আছে? উদ্ভিদ তো অবশ্যই আছে, তাই না? উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, এটা আমি একদম শুরুতেই বলছি ইন্ট্রোর সময়, এবং অক্সিজেন ত্যাগ করে। জি 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 ঠিক বলিয়াছেন। এই অত্যাবশ্যক কাজ ব্যাপন দ্বারা সম্পূর্ণ হয়। কি দ্বারা সম্পূর্ণ হয়? ও হো, কি দ্বারা সম্পূর্ণ হয়? ব্যাপন দ্বারা সম্পূর্ণ হয়। তাহলে ওই যে অক্সিজেন আউট আর কার্বন ডাইঅক্সাইড ইন সালোক সংশ্লেষণে, এগুলার জন্য দায়ী কে? এগুলার জন্য দায়ী হলো ব্যাপন। কে দায়ী? ব্যাপন। তার মানে বাহিরে আমার যখন কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, আমার ভিতরে কার্বন ডাইঅক্সাইড চিল্লাই আমি, তখন কার্বন ডাইঅক্সাইড যায়। আবার যখন ভিতরে অক্সিজেন উৎপাদন হচ্ছে উতলাই গেছে, ওই যে দুধ যেমন জাল দেওয়ার সময় দুধ একদম আয়তন বাড়তে বাড়তে পাতিল মাতিল উতলায় মুতলায় দুধ মুধ সব পড়ে জায়গা, ঠিক একইভাবে এন থেকে কি হবে? অক্সিজেন বাড়তে 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 বাইরে বের হয়ে আসে। মানে অক্সিজেনের ঘনত্ব এখানে বেশি হয়, এখানে অক্সিজেনের ঘনত্ব কম হয়, তখন এইদিকে আমার অক্সিজেনগুলো বাইরের পরিবেশে চলে আসে। এমনই তো নাকি? তাহলে বলছে উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেনকে ত্যাগ করে। এই অত্যাবশ্যক কাজ ব্যাপন দ্বারা সম্পূর্ণ হয়। বাহ ব্যাপন, তুমি তো অনেক ভালো মানুষ, তোমাকে পুরস্কার দেওয়া হবে একটু পরে। সো জীবকোষে শ্বসনের সময় গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয়। এখন আসছে শ্বসন। শ্বসন মানে কি? এই যে আমি যে খপ খপ করি খাবারগুলো খাই, কাচ্চি মাচ্চি থেকে শুরু করে সব কিছু খাই, পেটের মধ্যে গেল, এই পেটের মধ্যে যাওয়ার পরে আমরা তো খাবারটারে হজম করি। তো হজম করে তখন কি হয়? আমরা সুন্দর করে নাক দিয়ে নেই কি অক্সিজেন, এবং ভিতরে যায় অক্সিজেন, ভিতরে যাওয়ার পরে খাবারটারে সুন্দর করে ভাঙে খাবারটারে ভেঙে কি বানায়? খাবারটারে ভেঙে টেঙে আরও গিয়ে শক্তি উৎপাদন করে। কি উৎপাদন করে? শক্তি উৎপাদন করে, এবং কিছু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যেটা সুন্দর করে আমরা নাক দিয়ে বাইর করিয়া দেই। ঠিক আছে? সো এইখানে বলছে যে জীবকোষে শ্বসনের সময়, শ্বসন কিন্তু এটারই নাম, অক্সিজেন গ্রহণ করব, খাবার ভাঙবো, খাবার থেকে শক্তি বানাবো, আলাদা করে আবার বজ্র হিসেবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, সেটা টুকুস করে বাইর করিয়ে দিব, এবং এখানে রক্ত বিশাল একটা ভূমিকা পালন করে। ওকে, সো রক্ত, ফুসফুস, হৃৎপিণ্ড সবাই বিশাল ভূমিকা পালন করে। সো শ্বসনের সময় এই গ্লুকোজ জারণের জন্য কি হয়? অক্সিজেন ব্যবহৃত হয়। ঠিক আছে? অক্সিজেন ব্যবহৃত হয়, যে নাক দিয়ে অক্সিজেন আমি নিছি। সো ব্যাপন প্রক্রিয়ার দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে। কোষে অক্সিজেন প্রবেশ করে নাক দিয়ে তো ভাই তুই নিলি, বাট ওই যে তোর ফুসফুস, আর ফুসফুস থেকে এই যে ফুসফুসে যখন আমার অক্সিজেন থাকে, ওই ফুসফুসে রক্তগুলো যায় অক্সিজেনটাকে শোষণ করে নেয়, নিয়ে কি করে? নিয়ে যায় হৃৎপিণ্ডের কাছে, হৃৎপিণ্ডটা ঠেলা দেয়, ওই ঠেলা খায়া চলে আসে একদম কোথায়? আমার সারা শরীরে। তখন কি করে? চলে আসে আমার পাকস্থলী, কি বলে ওটারে, অন্ননালী, যেখানে খাবার রয়েছে, ওইন থেকে খাবারগুলো থেকে ভাঙে ভুঙে শক্তি নেয়। ওই শক্তি যকৃতে থাকে, হ্যাঁ যকৃতে থাকে শক্তি, ওই শক্তি নিয়ে আবার যায় হৃৎপিণ্ড, ওর হৃৎপিণ্ড আবার একটা লাথি মারে, ও লাথি খেয়ে সারা শরীরে দৌড়ায়, সারা শরীরে যায়, যেখানে যেখানে খাবারের দরকার সেই কোষগুলোতে খাবার দেয়, ওই খাবার নিয়ে আবার আসে, দিয়ে যখন সে খাবারটা দেয়, যেমন ডেলিভারি ম্যান যখন আসে, চিন্তা কর, মনে কর একটা পার্সেল অর্ডার দিছি, কি পার্সেলে আমি অর্ডার দিছি হলো গিয়া একটা কি কয় বাটন, কি নাম, রিমোট কন্ট্রোল গাড়ি অর্ডার দিছি। তো এখন ডেলিভারি ম্যান যখন রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে আসে, ও তো আমাদের রিমোট কন্ট্রোল গাড়িটা ডেলিভারি দেয়, আমি ধর পয়সা দেই, পয়সা নিয়ে যায়, আসে কি নিয়ে? রিমোট কন্ট্রোল গাড়ি, আর যায় কি নিয়ে? যায় হলো পয়সা।
ঠিক একইভাবে অক্সিজেনও আমাদের কি মানে অক্সিজেন তো না, রক্ত কি করে অক্সিজেন এবং শক্তি নিয়ে আমাদের বিভিন্ন কোষে যায়। কোষ কি করে, দাও 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 শক্তিগুলো দাও, আমরা জীবিত হব। আর অক্সিজেনগুলোকেও নেয়। ওই প্রক্রিয়া অক্সিজেনটা তখন কি হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়ে যায়। কি পরিণত হয়, কার্বন ডাইঅক্সাইডে। ওই যে ডেলিভারি ম্যান যেমন খেলনা দিয়ে টাকা নিয়ে চলে গেল, ঠিকভাবে অক্সিজেনযুক্ত রক্ত আসে, কিন্তু যাওয়ার সময় সে কী হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তে পরিণত হয়ে যায়। ঠিক একইভাবে আবার ফুসফুসে আসে ফুসফুসে কার্বন ডাইঅক্সাইডগুলো ছাড়িয়ে দেয়। অক্সিজেন তো আর বের হয় রক্ত তো আর বের হয়ে আসবে না, ওই কার্বন ডাইঅক্সাইড আবার নাক দিয়ে টুকুস করে ছাড়িয়ে দেয়। তো ওই যে ফুসফুসের ভিতর অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এই যে আদান প্রদান হচ্ছে, রক্ত একবার অক্সিজেন ছাড়িয়ে দিচ্ছে, অক্সিজেন গ্রহণ করতেছে, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে। এই যে ছেড়ে দেওয়া নেওয়া হাবি যাবে সব কিছু করে কিসের মাধ্যমে, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে উদ্ভিদের শ্বসনের সময় যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ আর অক্সিজেন ত্যাগ সেটা ঘটে উদ্ভিদের সালোক সংশ্লেষণের সময়। উদ্ভিদের সালোক সংশ্লেষণের সময় কি ঘটে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ আর অক্সিজেন ত্যাগ কিসের মাধ্যমে ঘটে, ব্যাপন। আবার এই যে প্রাণীর, এই যে তুমি আমি আমরা প্রাণীর কি করি, আমরা যে শ্বসনের জন্য অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড ছাড়িয়ে দেই, এগুলো বেসিক্যালি কি হয়, এগুলো বেসিক্যালি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। ওকে, এখন কি বলছে দেখুন, উদ্ভিদ দেহে শোষিত পানি, এই যে দুইটা ধাপ, একটা ধাপ হলো ওই যে উদ্ভিদের অক্সিজেন ত্যাগ আর কার্বন ডাইঅক্সাইড কি করে, গ্রহণ। আর 2 নম্বর ধাপে আমরা মানুষ কি করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি আর অক্সিজেন কি করি, গ্রহণ করি। এটা ছিল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি, এনেই পড়া হবে, ভিডিও দেখতে দেখতে তো পড়া হয়ে যাবে। ব্যাপনের গুরুত্ব কি, প্রথম গুরুত্ব হলো জীবের শারীরবৃত্তীয় কাজে সাহায্য করে। কি শারীরবৃত্তীয় কাজ, একটা হলো উদ্ভিদের সালোক সংশ্লেষণ আর প্রাণীর হলো শ্বসন। আশা করি লিখতে পারবো আমরা। তো শ্বসনে কি ঘটে, অক্সিজেন গ্রহণ ঘটে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ ঘটে। আর শ্বসনে কি ঘটে, কার্বন ডাইঅক্সাইড আবার ত্যাগ ঘটে, অক্সিজেন শোষণ ঘটে। কাহিনী ক্লোজ। এখন কি বলছে, তাকা কোথায়, এই যে এখানে, উদ্ভিদের দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়া বের করে দেয়। এখন ঝামেলা হলে প্রস্বেদন হালাই জিনিসটা কি, প্রস্বেদন মানে হলো এই যে উদ্ভিদের পাতা আছে, পাতার অনেক ফুটানি হয়েছে, ওর অনেক পানি আছে, ওর দেহে মেলা পানি আছে, এখন আর পানির দরকার নাই। এখন সে কী করে, বাষ্পাকারে পানি পরিবেশে ছেড়ে দেয়। পানি পরিবেশে ছেড়ে দেয়। তো এই যে ছেড়ে দিল, অনেকে আমরা ভোরবেলা দেখবো ঘাসের উপর এই যে পানিগুলো জমে থাকে, এগুলোও কিন্তু কাইন্ড অফ ওই প্রস্বেদনের ফলাফল। সো এই যে ছেড়ে দিল, এই ছেড়ে দেওয়ার নাম হলো কি, প্রস্বেদন। আর যে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার নাম হলো ব্যাপন। সো প্রাণীদেহে শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান, রক্তে পুষ্টি উপাদান, অক্সিজেন প্রভৃতি লাসিকায় বহন, লাসিকা থেকে কোষে পরিবহন, এসবগুলো কি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হয়। কিসের মাধ্যমে সম্পূর্ণ হয়, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হয়। আবার সেটা হলো থাক। সো এই হলো আমাদের কি ব্যাপন প্রক্রিয়ার গুরুত্ব। ঠিক আছে, এগুলো কী লিখছি, এগুলো মিশাইতে হবে, তো এগুলো একটু বেশি লিখি, তাহলে সব মিশাই। এগুলো থাক এখানে। এটা কি না, এগুলো দাগায় লাও। আসো এবার উপরে আসি, পরীক্ষা কী করেছে সেটা পড়ি। আসো এবার পরীক্ষা দেখি। আমরা পানির মধ্যে মেলা কিছু ডুবাবো। সো ব্যাপন প্রক্রিয়ায়, আচ্ছা ব্যাপনের মূল কাজ ছিল, এক হলো ব্যাপনের সংজ্ঞা, খাতায় লেখ। এক নাম হলো ব্যাপনের কি, এই যে ব্যাপনের সংজ্ঞা, এটা হলো প্রধান। 2 নম্বর হলো ব্যাপনের ওই যে ব্যাপন চাপটা কি, এই যে ব্যাপন চাপ, এগুলো কি। 3 নম্বরে হলো ব্যাপনের গুরুত্ব কি বলছি বল, ব্যাপনের গুরুত্ব। ওকে, গুরুত্ব তুলে ধরো, এটা 3 মার্কের জন্য, এটা 2 মার্ক, এটা 2 মার্ক। ব্যাপন বলতে কি বোঝো। এরপর 4 নাম্বার, ব্যাপন প্রক্রিয়া কতক্ষণ পর্যন্ত চলবে, কতক্ষণ চলবে, খাতায় লিখে নেই। উত্তর কি, ব্যাপন প্রক্রিয়া কাকে দিছি, চাপ কাকে, এটাও দিছি, গুরুত্ব কতক্ষণ চলবে, যতক্ষণ না উভয় স্থানের ঘনত্ব সমান হয় ততক্ষণ পর্যন্ত কি হবে, বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থান থেকে ব্যাপন প্রক্রিয়া চলতে থাকবে। সেন্টের ব্যাপন কইছে, ওরে বাবা, সেন্টের ব্যাপন, এই যে হাতে মনে হয় সেন্টের বোতল, আতর টাইপের কিছু। ব্যাপন কি তা কয়েকটি পরীক্ষার মাধ্যমে সহজে বোঝা যায়। পরীক্ষালব্ধ তথ্যের
ভিত্তিতে ব্যাপন আলোচনা করে ব্যাপন সম্বন্ধে বাস্তব জ্ঞান লাভ করা যায়। আমরা মেলা জ্ঞান পেয়ে গেছি অলরেডি। সো ব্যাপনের অনেক প্রমাণ আমাদের আশেপাশেই রয়েছে, যেমন ঘরে সেন্ট বা আতর ছড়ালে বা ধূপকাঠি জ্বালালে, এই যে ধূপকাঠি, তোরা চিনোস ধূপকাঠি, আগরবাতি বলে যেটারে, ধূপকাঠি বা আগরবাতি জ্বালালে মানে ওই যে কেউ যদি মারা যায় দেখবি মরা বাসায় ধূপকাঠি জ্বলায় মলায় দেয়, তাছাড়া তো আমরা ইউজ করি না। অথবা কয়েল দ্বারা জ্বলাই, কয়েলের ধোঁয়া সারা রুমে ছড়ায় পড়ে না, সো জ্বালালে সমস্ত ঘরে তার সুবাস ছড়িয়ে পড়ে। এটি ব্যাপনের কারণে ঘটে। ধূপের ধোঁয়া বা কয়েলের ধোঁয়া অথবা সেন্টের অণুগুলো অধিক ঘনত্বের স্থান সম্পূর্ণ হওয়ায়, হ্যাঁ, ঘরের কম ঘনত্ব সম্পূর্ণ স্থানের দিকে ছড়িয়ে পড়ে, তাই সমস্ত ঘরে সুবাস ছড়িয়ে পড়ে। যদি ব্যাখ্যা চায় ভাই এটা টুকুস টুকুস করে লিখে দিবি, স্পেশালি এই লাইনটা মুখস্থ থাকতে হবে, এই যে এই লাইনটা, এগুলো মিশাই, এত কিছুর দরকার নেই। কোন লাইনটা আমার গুরুত্বপূর্ণ বেশি? এই যে এখান থেকে, এই যে ঘরে ছড়িয়ে পড়ে, কারণ এটি হলো ব্যাপন প্রক্রিয়ার কারণে ঘটে। ধূপের ধোঁয়া সেন্টের অধিক ঘনত্বের স্থানে সম্পূর্ণ কম ঘনত্বের স্থান থেকে মানে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থান থেকে ছড়িয়ে পড়ে, সেই কারণেই সারা ঘরে সুবাস ছড়িয়ে পড়ে। এখানে ব্যাখ্যা চাইতে পারে, 5 নম্বর প্রশ্ন ওটাই। তো ব্যাখ্যা করো কিভাবে সারা ঘরে সেন্টের সুবাস ছড়িয়ে পড়ে বা সারা ঘরে আতরের সুবাস ছড়িয়ে পড়ে, ব্যাখ্যা করো। এই হলো এটা। এবার কি বলছে? পানিতে তুতের পরীক্ষার পর্যবেক্ষণ। এগুলো তো এই যে তুতের ক্লাস, সিবিটের মতো দেখতে, নীল রং পানি, একটা হলো ঘন নীল পানি। তুত বিকার পানি কি কি করতে হবে? তুতে পানিতে দ্রবীভূত হবে, কিছু পরিমাণ তুত বিকারের পানিতে ফেলে দেবো, ওখানে ফেলে দেওয়ার পর দেখা যাবে তুতগুলা কি হচ্ছে, পানিতে গুলে যাচ্ছে ধীরে ধীরে। এক কথায় নীলের মানে মানে পাউডার নীল ফেলে দিলাম, ওগুলা পাউডার মানে নীল কালার পানি হয়ে যাবে, ওই পুরাটাই আর কি, সমস্ত পানি তুতের রং ধারণ করবে। এমন হলো কেন? ব্যাখ্যা করো, কারণ এখানে ব্যাপন প্রক্রিয়া ঘটেছে। এই হলো এর ব্যাখ্যা, আর তেমন কিছু নাই। সো এই ছিল আমাদের আজকের কত পার্ট, এটা কত পার্ট? এই ছিল আজকে আমাদের পার্ট 1 এবং 2 ব্যাপন। আশা করি ব্যাপন নিয়ে আপনাদের তেমন কোনো কোয়েশ্চেন নাই। আর আমরা পরের লেকচারে আলোচনা করব কি? আমরা পরের লেকচারে ইনশাআল্লাহ আলোচনা করব হলো গিয়ে কী নাম, অভিস্রবণ। এটা তো আরও মজার টপিক। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।